বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদা না দিতে পুলিশের মাইকিং, সঙ্গে ছিলেন হাতকড়া সহ চাঁদাবাজ। রাজধানী মোহাম্মদপুরে চাঁদাবাজির দাবিতে একাধিক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয়ভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ফারুক ওরফে কালা ফারুক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হয়। এই ঘটনার পর বিএনপির চাঁদাবাজরা এখন অনেকটা ভীতু হয়ে পড়েছে। এরপর জানাবো ফ্যামিলি কার্ড কারা পাবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল তার মধ্যে অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। ভোটে দলটি 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। এবার তাদের সামনে প্রতিশ্রুতি পূরণের পালা। সে মোতাবেক সরকার এগোচ্ছে অনেকটা জোর কদমে। তারা ফ্যামিলি কার্ড তুলে দেবে অত্যন্ত দরিদ্র মানুষের হাতে, যা অর্থবছরে 12,072 কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকা কোত্থেকে পাবে সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তারা কিছুই জানাতে পারেনি। এদিকে বিএনপির এমপির বহরে থাকা গাড়ির চাপায় শিশুর মৃত্যু। বিক্ষুব্ধ জনতা গাড়ি ভাঙচুর করল বিএনপির এমপি প্রার্থীর। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের গাড়ি বহরে থাকা একটি গাড়ির চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিএনপির ওই এমপির গাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনার পর বিএনপির ওই এমপি প্রার্থী সেখান থেকে পালিয়ে যায়। এবারে জানাবো লেফটেন্যান্ট জেনারেল মাইনুর নতুন সিজিএস পদে নিয়োগ। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান রাষ্ট্রদূত। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল করা হয়েছে। আজ সেনা সদর থেকে সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সূত্র নিশ্চিত করা হয়েছে। সেখানে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনে জিওসি করা হয়েছে। এর থেকে অনেকেরই ধারণা হয়তো তিনি বিএনপির অনেক বড় কোনো ভূমিকা পালন করেছিল ক্ষমতা আসার ক্ষেত্রে, তাই তাকে এত বড় পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি অ্যাডডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনীর বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। নিরাপত্তার বলয় ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাসভবনে ঢুকতে চাওয়া এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সিক্রেট সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে এই ঘটনাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে ঘটানো হয়েছে, কারণ সেখানে সন্ত্রাসীরা হানা দেওয়ার চেষ্টা করেছিল, তবে তাদেরকে রুখে দেওয়া হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
চাঁদা না দিতে পুলিশের মাইকিং, সঙ্গে ছিলেন হাতকড়া অবস্থায় এক চাঁদাবাজ। রাজধানী মোহাম্মদপুরে আজ এক চাঁদাবাজকে ধরে ব্যবসায়ীরা বেদম গণপিটুনি দিয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে ওই চাঁদাবাজকে পুরো মোহাম্মদপুর এলাকা ঘোরাতে থাকে। পুলিশ জানিয়েছে যে এই চাঁদাবাজ মোহাম্মদপুরের বিভিন্ন মার্কেটে এসে তারপর চাঁদাবাজি করে। এমনিতে বিএনপির এই চাঁদাবাজিতে সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। নতুন করে এই চাঁদাবাজির কারণে আবারও দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে। নতুন করে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয় সবাই বিএনপির নেতাকর্মীদেরকেই দোষারোপ করছে। কারণ এর আগে বিএনপির পরিবহন মন্ত্রী জানিয়েছে যে সারা দেশে সমঝোতার ভিত্তিতে যে টাকা নেওয়া হয় সেটি নাকি চাঁদাবাজি না। এসব কথা শোনার পরই তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার মতো একজন এই ধরনের বড় মাপের মন্ত্রী এই ধরনের কথা বলবে সে বিষয়টি নিয়ে সবাই অনেক বেশি আপসেট হয়েছে। কারণ তিনি সমঝোতার ভিত্তিতে যে চাঁদার কথা বলেছেন সেই চাঁদা মূলত বাংলাদেশের জনগণ কখনোই এই চাঁদাকে সমর্থন করে না। সমঝোতার ভিত্তি হোক বা যেটি হোক না কেন চাঁদা কিন্তু সাধারণ জনগণের পকেট থেকেই দিতে হবে। একজন নির্বাচিত সরকারের প্রতিনিধি হয়ে তিনি প্রথমেই জনগণের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক কথা বলতে পারেন না। সারা দেশের মানুষ এতে ক্ষিপ্ত হয়েছে। তার এই ধরনের চাঁদাবাজি মনোভাবের কারণটি নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস কথা বলেছেন। পাশাপাশি তাসনিম জারা সহ আরও যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারাও এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। পাশাপাশি নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহর মতো, নাহিদ ইসলামের মতো নেতৃত্ববৃন্দরা তারা কথা বলেছেন এবং এই বিএনপির চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে তারা দোয়া করেছে। ফ্যামিলি কার্ড কারা পাবেন কারা পাবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছিলেন তার মধ্যে অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। ভোটে দলটি 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। এবার তাদের সামনে প্রতিশ্রুতি পূরণের পালা। সেই সমঝোতা মোতাবেক সরকার এগুচ্ছে অনেকটা জোর কদমে। আসন্ন ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের বেশ কিছু অঞ্চলে প্রান্তিক মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হচ্ছে। এই পদক্ষেপে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক প্রস্তাব মোতাবেক 50 লক্ষ পরিবারকে 2,000 টাকা করে সহায়তা দিলে এক অর্থবছরে 12,072 কোটি টাকা প্রয়োজন হতে পারে। বিদ্যমান বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সমন্বয়ের মাধ্যমে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয়ের সম্ভাবনা দেখছে সরকার। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে গ্রামীণ দরিদ্র, ভূমিহীন, কৃষি শ্রমিক, দিনমজুর, উপার্জনে অক্ষম ব্যক্তি, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা নারী, প্রধান পরিবাররা অগ্রাধিকার পাবে। এই পরিবারের একাধিক সদস্যরা অন্তর্ভুক্ত করা হবে না। বিদ্যমান কিছু কর্মসূচির সুবিধাভোগীরা একযোগে সুবিধা পাবেন না এমন বিধিনিষেধও থাকবে বলে ফ্যামিলি কার্ডে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ফ্যামিলি কার্ড দেয়া হবে সরকারি অর্থায়নে। সরকারি অর্থায়নে এই টাকাগুলো তারেক রহমান সবার মধ্যে বিলি করবেন এমন একটি কর্মকাণ্ড নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলেছে। তবে মূল বিষয় হচ্ছে যে এই ফ্যামিলি কার্ড আসলে আদতে কতটা কার্যকর হবে কি হবে না, ফ্যামিলি কার্ড দিলে সারা দেশের অর্থনীতিতে কোনো মূল্যস্ফীতি হবে কিনা এসব বিষয় সামনে আসতে পারে। এইসব বিষয়গুলো তারেক রহমান কিভাবে মোকাবেলা করবেন সে বিষয়গুলো সামনে আসতে পারে। তাই নানা রকম জটিলতা তৈরি হতে পারে। এসব বিষয় নিয়ে তারা পরীক্ষামূলক মূলত এক ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চায়। তবে সেই বিষয়গুলোকে কিভাবে দেখা হচ্ছে এবং তারেক রহমান কিভাবে তিনি সেই বিষয়গুলোকে সামাল দেবেন সেটি এখন দেখার বিষয়। এমপির বহরে থাকা গাড়ি চাপায় শিশুর মৃত্যু। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে নির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের গাড়ি বহরে থাকা একটি গাড়ি চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকাল 4টায় চকরিয়া উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে। নিহত খালিদ বিন ওয়ালিদ 7 বদরখালী আহমেদ কবির ঘাটা সংলগ্ন তেলিচ্ছাপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। নিহত খালেদ স্থানীয়
মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের গাড়ির পেছনে থাকা ৩ নম্বর গাড়িটির ধাক্কায় শিশুটি নিহত হন। অর্থাৎ এই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলবে না যে তিনি বিএনপির একজন নেতা, তার গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু হয়েছে। তারা বলবে সংসদ সদস্য, পরিষ্কারভাবে বলবে না যে তিনি কে। বিষয়টি হচ্ছে তিনি বিএনপির এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের গাড়ির পেছনে থাকা ৩ নম্বর গাড়ির ধাক্কায় ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে এলাকাবাসী। এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উক্ত বিএনপির এমপির ওই গাড়িবহরে হামলা চালায় এবং হামলা করে উত্তেজিত জনতা গাড়িবহরটির উপর হামলা চালিয়েছে। তখন ওই এমপির গাড়িবহরে থাকা ওই গাড়িটি একদম ভাঙচুর করা হয়েছে। ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি সামাল দিতে পারেনি, তারা এলাকাবাসীর তোপের মুখে পড়েছে। সেখান থেকে এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। লেফটেন্যান্ট জেনারেল মইনুর নতুন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান রাষ্ট্রদূত। সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে বড় রদবদল করা হয়েছে। আজ সেনা সদর থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের আগে তিনি অ্যাডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এছাড়াও মেজর জেনারেল জে.এম. ইমাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেক্টরে বদলি করা হয়েছে। আবার ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেক্টরের কমান্ডার মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনে জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতিতে ৫৫ পদাতিক ডিভিশনে জিওসি করা হয়েছে। তবে এই ঘটনার পর সারা দেশ জুড়ে এখন অনেক কিছুই ঘটে যাচ্ছে। অনেকেই বলছে যে শেখ হাসিনার প্রশাসনকে রদবদল করে বিএনপি তারা তাদের মন মতো প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে। আগামীতে তারা যেন তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে এমন একটি বিষয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে বলে বিভিন্ন মানুষ সাধারণভাবে বলাবলি করতে শুরু করেছে। আসলে মূল বিষয়টি কি হবে এবং কোন দিকে যাবে সেই বিষয়টি ভবিষ্যতেই নির্ধারণ করা হতে পারে এমনটাই জানানো হয়েছে এবং সম্পূর্ণ বিষয়গুলো আসলে সেভাবেই নির্ধারণ করা হচ্ছে।